Assalamu alaikum. Dear learners, welcome to our online class arranged or conducted by Bornomala Adarsho High School and College. This is Abdul Salam in front of you. Today I will discuss right form of verbs. That is most important topic, and you have to answer this question in class 9 and 10 and 11 also. In the public examination, all the students have to answer these questions for 5 marks. You will have 10 gaps, and each gap you will have for each gap 0.5 marks. Actually, in totally you will have 5 marks. Okay, let's go to the topic. Today our topic is right forms of verb. Firstly, we have to know about 3 important questions answers. That what is verb? Firstly, আমাকে জানতে হবে যে আসলে ভার্বটা কি। তো এই ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকচুয়ালি আমি যদি ভার্বের সংজ্ঞাটা দিই, the word which denotes or indicates to do something, to be something and to have something. অর্থাৎ যেই শব্দ দ্বারা একটা সেন্টেন্সে বসে সেন্টেন্সে কিছু করা, কিছু থাকা এবং কিছু হওয়া বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। অর্থাৎ ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ সেন্টেন্স, যেটাকে আত্মা বলা হয়। অর্থাৎ যেটা ছাড়া কোনো সেন্টেন্স ফর্ম করা যায় না, অর্থাৎ গঠন করা যায় না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব হচ্ছে এই ভার্বের প্রকার কয়টি, অর্থাৎ ভার্ব সাধারণত কত প্রকারের হয়। আমরা ধীরে ধীরে এই ফর্মগুলি যাব। তো ভার্ব হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি, এটা আমরা ধারাবাহিকভাবে আলোচনায় আসবো, রুলসগুলো যখন করাবো তখন দেখাবো। তো এখানে আমি একটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ফর্মস, এই ফর্মসগুলো কি। একটা বিষয় আমরা এই এত বছর ধরে, অর্থাৎ আমরা স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত এসে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ফর্মসগুলো কি কি এটা এখনও স্টুডেন্টরা জানে না। ইভেন এটা দুঃখের বিষয়, আনফর্চুনেটলি আই হ্যাভ টু সে দ্যাট লট অফ রিনোন টিচার্স হু কান্ট এক্সপ্লেন ফর্মস ক্লিয়ারলি। সো লেটস গো টু দ্য ফর্মস। আসলে ভার্বের ফর্মস কটি, তাহলে বুঝতে হবে ফর্মস কি। ফর্মস হচ্ছে মানে পৃথিবীর যে কোনো বস্তুর এক একটা কাঠামো আছে, এক একটা গঠন আছে। অর্থাৎ এই ভার্বেরও এক একটা গঠন আছে বা কাঠামো আছে বা ধরন আছে। তো এই ফর্মগুলো সেই অনুসারেই এই পাওয়া যায় ভার্বের মধ্যে বা বইয়ের মধ্যে যেটা পাওয়া যায়। তোমরা অক্সফোর্ড ডিকশনারিতেও এই ভার্বের ফর্মগুলো পাবে 1 by 1। তো আমরা ফার্স্টলি দেখে নেব আসলে ফর্মসগুলো কী কী। প্রথমত হচ্ছে যেটা বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম। এটা বললেই হয়তো অনেকেই ধারণা করবে যে এটা ভুল পড়াচ্ছে। আসলে বেস ফর্ম আর ইনফিনিটিভ ফর্ম একই, সেম। তোমরা যদি অক্সফোর্ড ডিকশনারি, যেটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, এটা যদি তোমরা খেয়াল করো দেখবে যে লাস্টে দেওয়া আছে এই ইনফিনিটিভ ফর্ম, যেটা অনেক বই সেটাকে ভার্ব ফর্ম হিসেবে দেওয়া আছে এবং বেস ফর্ম একই। এই ডিকশনারি এই মিনিংসে গেলে দেখা যাচ্ছে বেস ফর্ম আর ইনফিনিটিভ ফর্ম সেম। তো এটাকে আমরা প্রকাশ করতে পারি B0 অথবা শুধু ভি দ্বারা। তো প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা প্রেজেন্ট ফর্মটা ইজিলি চিনি, প্রেজেন্ট ফর্মের সাথে আমরা পরিচিত সবাই। আসলে এখানে বেস ফর্ম আর ইনফিনিটিভ ফর্মটা বলার কারণ হচ্ছে সেটা আমরা রুলসে গিয়ে বলবো। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা কারণ আছে, যেটা আমরা ভুল পড়ে আসছি, সেটা যাতে আর না ভুল করি সেই জন্য আজকে আমি এই ফর্মটা তুলে ধরছি। যে প্রেজেন্ট ফর্মটা আমরা সকলেই পরিচিত, প্রেজেন্ট ফর্মটা আমরা জানি, যেটা আমরা ওই অ্যাডভান্স লার্নার্স মানে এই চৌধুরী হোসেনের বই, সব বই আসলে গতানুগতিক যত বই আছে সব বইতে প্রেজেন্ট ফর্মটা আমরা ইজিলি পাই। পাস্ট ফর্মটাও পাই, পাস্ট পার্টিসিপল ফর্মটাও আমাদের জানা আছে, আইএনজি ফর্ম এটাও জানা আছে। তো এক্ষেত্রে প্রেজেন্ট ফর্মের মধ্যে আবার অনেকে আলাদা করে দেয় এস বা ইএস ফর্ম।
আসলে এস বা ইএস ফর্ম আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দুটো একই, শুধু সাবজেক্টের ক্ষেত্রে ভিন্ন হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা এস বা ইএস এখানে ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো আইএনজি ফর্মে আসি আবার। তো আইএনজি ফর্মটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে জিরান্ড। যদিও প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান্ড নাউনের কাজ করে। তো এই যে পাঁচটি ফর্ম, অনেকেই এই ফর্মটাকে অ্যাড করে এটাকে বাদ দিয়ে এটার একটা ইউজ করে বলে হচ্ছে পাঁচটি, কিন্তু এই যে পাঁচটি ফর্ম আমি দেখালাম এটা হচ্ছে এই আমার অ্যানালাইসিস থেকে এবং কি এই বইয়ের রেফারেন্স থেকে দেখাইলাম, যেটা তোমরা আর কোথাও পাবে না। তো এখানে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো যৌক্তিক কারণ দেখিয়ে আমি দেখিয়ে দিলাম, তোমরা এটা নিয়ে আর কি চিন্তা করে দেখো যৌক্তিকতা কতটুকু। তো এখন আমি দেখতেছি আসলে এই ভার্বগুলোর সাথে এই ফাইনাইট আর নন ফাইনাইটের পার্থক্যটা কি, মানে নন ফাইনাইটের মিল কতটুকু। এই যে 2 and 3 প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুইটা হচ্ছে ফাইনাইট, আর বাকি তিনটা 1, 4, 5 এই দুইটা আর হচ্ছে এটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট আরও দুই একটা আছে, সেটা হচ্ছে ওই পারফেক্ট পার্টিসিপল। তো মূলত পারফেক্ট পার্টিসিপল গঠিত হ্যাভিংয়ের পরে B3 দ্বারা। তো যাই হোক, তো এই তিনটা ফর্ম হচ্ছে নন ফাইনাইট আর এই দুইটা ফর্ম হচ্ছে ফাইনাইট। তো আমি এখন একটি ভার্বের সাহায্যে তিনটা ফর্মগুলো দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো বি ভার্ব, সেটা আমরা টু বি হিসেবে ইউজ করি। টু বি হলে ইনফিনিটিভ আর বি হলে বেস ফর্ম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই বেস ফর্ম আর ইনফিনিটিভের মধ্যে পার্থক্য অনেকেই করে দেখায়, সেটা যদি টু থাকে। আসলে টু থাকলে এটাকে বলা হয় টু ইনফিনিটিভ, আর টু না থাকলে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, মূলত বেস ফর্ম। যাই হোক, তো টু থাকলে কি বলা হয় টু ইনফিনিটিভ, আর টু না থাকলে বেয়ার ইনফিনিটিভ। তো এটা এই টু বি থেকে উৎপন্ন হয় প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর। তো বিষয়টা খেয়াল করে দেখো যে বি থেকে কিন্তু আসছে এম, ইজ, আর। তাহলে আমরা অনেক সময় বলি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে টু এর পরে কি এম বসে? এগুলি কি বসে? এগুলি এখানে টু এর পরে বসে না। তাহলে এই যে আমি প্রবলেমটা তুলে ধরলাম, দেখো তোমরা এই আদ্য অবধি তোমরা কিন্তু শিখে আসছো টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে। দেখো টু এর পরে কখনো এম, ইজ, আর এটা বসাতে পারা যায় না, মানে বসানো যায় না। তাহলে টু এর পরে কি বসে? বি বসে। তার মানে টু এর পর ভার্বের বেস ফর্ম হয় ওয়াজ, ওয়ার। তো আরেকটি ফর্ম হচ্ছে বিন, আরেকটি ফর্ম হচ্ছে বিং। তো এই যে পাঁচটি ফর্ম দেখো তো, 1, 2, 3, 4 এই হচ্ছে 5, এই পাঁচটি ফর্ম হলো কিনা? তো এই হলো মূলত ভার্বের এই পাঁচটি ফর্মের অস্তিত্ব। এখন অনেকেই বলতে পারে বি এর ক্ষেত্রে আলাদা আছে, তো গো এর ক্ষেত্রে কি হবে? গো বা ডু এর ক্ষেত্রে যদি আমি দিই ডু এর ক্ষেত্রে এখানে ডু বা ডাজ। অনেকেই একটা জিনিস বলে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, অনেক পার্থক্য। এটা হচ্ছে করা আর এটা হচ্ছে আমি করি বা সে করে, এই ধরনের। ডিড, ডান এবং ডুইং। যাই হোক, এখানে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান সেটা হচ্ছে সেন্টেন্সের গঠন অনুসারে এটার ব্যবহার ভেদে অর্থ ভিন্ন হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয় অথবা জিরান্ড হয়, সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপর ব্যবহার বৃদ্ধি করে। তো এই যে প্রত্যেকটা ভার্বেরই এরকম পাঁচটি রূপ আছে, পাঁচটি ফর্ম আছে। তো আজকে এতটুকু আমি ক্লিয়ার করলাম এই সেশনে যে ভার্বের ফর্মস কয়টি। ভার্বের ফর্মস হচ্ছে পাঁচটি। এই পাঁচটি ফর্ম আমরা কোথায় কিভাবে ব্যবহার করব সেইটারই ব্যাখ্যা আমি যাচ্ছি, যেটাকে বলা হয় রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ রুলস অফ রাইট ফর্মস অফ ভার্ব। মানে আমরা এখন যাব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের রুলস। তো ডিয়ার স্টুডেন্টস, ফার্স্টলি আমরা এখন দেখব হচ্ছে রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, মানে আমরা কিভাবে ভার্বগুলোকে ব্যবহার করব সেই রুলসটা। আর ফার্স্টলি যে রুলসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে হলে না হয় দিলে বেশি বেটার, তারপরে হয়
প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে বিএস, বিইএস ও বিআইএস হয়। তো এই যে রুলসটার ব্যাপারে আমি একটু কথা বলছি, সেটা হচ্ছে এই রুলসটা তোমরা অনেক বছর ধরে পড়ে আসছো, কিন্তু আমরা যত ইংরেজি বাক্য পাই তার মধ্যে হচ্ছে 70% হচ্ছে এই রুলসের উপর ভিত্তি করে, মানে থার্ড পারসন সিঙ্গুলারের উপর ভিত্তি করে ভার্ব বসে। কারণ তোমরা নিজেরাও যদি ফাইন্ড আউট করে দেখো যে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ইউজটা বেশি করতে হয় এবং সেই অনুসারে ভার্বটা ব্যবহার করতে হয়। তো এখানে যেটা দেখানো হয়েছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যদি হয় তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে বিএস, বিইএস এবং বিআইএস হবে। অর্থাৎ বিএস মানে কি ভার্বের সাথে এস, বিইএস মানে হচ্ছে ভার্বের সাথে ইএস এবং বিআইএস মানে হচ্ছে ভার্বের সাথে আইএস। এখন তোমার প্রশ্ন হতে পারে যে তোমরা অনেকে হয়তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা চিনো না। যেমন আমি যেখানে বুঝিয়েছি পিএসএন দ্বারা পারসন সিঙ্গুলার নাম্বার বুঝিয়েছি। তো প্রথমে বুঝতে হবে পারসন কি। পারসন হচ্ছে ব্যক্তি নির্দেশক শব্দ, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, নেম। অর্থাৎ যে কোনো কিছুই একটা পারসন হিসেবে ইন্ডিকেট করা হয় ইংরেজি বাক্যে। অর্থাৎ যে কোনো কিছুই মানে যে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণী সেটা। তো এখন কথা হচ্ছে থার্ড পারসন কি, তাহলে বুঝতে হবে পারসন কত প্রকার। পারসন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। বিষয়টা খেয়াল করো। ফার্স্ট পারসন কি, আই, উই। আই এবং আমি এবং আমরা, এই দুইটা শব্দ আই এবং উই ছাড়া থাকে কি ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং হি, শি, দে, ইট, নেম এটা হচ্ছে থার্ড পারসন। তো এই পারসনগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা মনে রাখার একটা সূত্র বলি। তো সেটা যদি মনে রাখো, মানে সূত্রটা মনে রাখলে এটা সহজেই মনে রাখতে পারবা। সূত্রটা হচ্ছে সহজেই মনে রাখবা, আমি তুমি ছাড়া এই জগতে যারা থার্ড পারসন তারা। অর্থাৎ এখানে এই কথাটা দেখো, আমি তুমি ছাড়া মানে আই এবং ইউ মিলে আমরা হয়ে যাই, মানে উই হয়ে যায়। তাই আমি তুমি ছাড়া এই জগতে যারা থার্ড পারসন তারা। তো এই কথার মধ্যেই আমাদের চলে আসছে থার্ড পারসন। তাহলে হি, শি, দে, ইট, নেম এগুলো কিন্তু আই, উই এবং ইউর মধ্যে নেই, তাই এগুলো থার্ড পারসন। এখন কথা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে কি। সিঙ্গুলার মানে সিঙ্গেল থেকে আসছে। সিঙ্গেল মানে কি এক। একের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, মানে সিঙ্গেলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিঙ্গুলার, এক বচন। তাহলে এখানে একজন বোঝাই কোনটা কোনটা দ্বারা, আমরা হি দ্বারা একজনকে বোঝাই, শি দ্বারা একজনকে বোঝাই, ইট দ্বারা একজনকে বোঝাই এবং যে কোনো নাম দ্বারা একজনকে বোঝায় যদি সেটা একজন ব্যক্তির নাম হয়, সেটা প্রপার নাউন হলে। ঠিক আছে, তো এই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের প্রথমেতে বুঝতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, সেটা আমি এখানে দেখালাম। তোমরা যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্টে গিয়ে কমেন্টে লিখবে, আমি আবার এই ক্লাস রিপিট করব প্রয়োজনে। তো এখন দেখতেছি হচ্ছে কার সাথে কোন ভার্বের সাথে এস বসবে, কোন ভার্বের সাথে ইএস বসবে এবং কোন ভার্বের সাথে আইএস বসবে। তো এই বিষয়টা তোমাদেরকে একটু মানে সহজেই এই ভুলটা ভেঙে দিচ্ছি। যেভাবে যে সকল ভার্বের শেষে এস, এসএইচ, টিসিএইচ, এক্স, জেড এবং ও থাকে তার সাথে ইএস হয়। যেমন দেখো এখানে আছে কি গো, গোর সাথে কি আছে, ও আছে। তাহলে এটার সাথে তুমি কি ব্যবহার করবে, ইএস ব্যবহার করবে, ইএস। তাহলে এটার আনসারটা কি হবে, গোজ। এবং ওয়াচেস, দেখো এই ওয়াচেসের এই সেন্সে হি ওয়াচ টিভি অ্যাট টাইম, সে মাঝে মাঝে টিভি দেখে। তো এই ওয়াচেস হবে কিন্তু এখানে, কারণ টিসিএইচ আছে, তো এক্ষেত্রে আমরা ইএস ব্যবহার করব। তেমন টিসিএইচ ক্যাচ, ক্যাচের ক্ষেত্রেও এই সিএইচ আছে, তো সিএইচ থাকলেও ইএস ব্যবহার করতে হবে। এবং যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে একটা কনসোনেন্ট থাকে, দেখো তো এইটা আমি যদি খেয়াল করি, এই যে একটা ওয়াই আছে এবং ওয়াইয়ের পূর্বে একটা কনসোনেন্ট, তো এই কনসোনেন্টের জন্য এই ওয়াইটা উঠে গিয়ে আইইএস হয়ে যাবে যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তাহলে দ্য বেবি ক্রাইজ ফর চিকেন ফ্রাই, দ্য বেবি ক্রাইজ ফর চিকেন ফ্রাই। আর হচ্ছে বাকি সকল ক্ষেত্রে তোমার কি বসবে, এস বসবে। যেমন প্লে, এক্ষেত্রে যদি আমি প্লে বলি, প্লে, তাহলে প্লের সাথে কিন্তু ওয়াই আছে ঠিকই, কিন্তু ওয়াইয়ের পূর্বে কিন্তু এ আছে। তাহলে এটা যদি আমি বাক্য গঠন করি, হি প্লেইস হবে, নট হি
প্লেইজ মানে ওয়াই উঠে গিয়ে আইএস হবে না, জাস্ট হি প্লেইজ ফুটবল। তো এই অর্থাৎ আমরা বুঝতে পারলাম কোথায় অ্যাস বলবে, কোথায় ইএস বলবে, কোথায় আইএস বলবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম রুলসটা আমাদের ব্যাখ্যা করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় রুলসে আসি। দ্বিতীয় রুলসটাও অনেক বেশি ব্যবহৃত হয়। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এবং টু বি, গেট এগুলোর পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম B3 যেটাকে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আই হ্যাভ, এখানে আমরা হ্যাভ পেয়েছি, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, গেট। তো এক্ষেত্রে আমি কি হ্যাভ পেয়েছি, হ্যাভের পরে তাহলে এখানে ডুটা কি হয়ে যাবে? ডান হয়ে যাবে, আই হ্যাভ ডান ইট। তেমনই হ্যাভিংয়ের পরে যে ফিনিশ আছে তাহলে সেটা কি হয়ে যাবে? রুলস, অ্যাকর্ডিং টু রুলস ফিনিশড হয়ে যাবে। তারপর হচ্ছে হি গেটস ম্যারিড হবে, গেটস ম্যারিড, তাহলে ইডি। তাহলে আমরা এই রুলসটা বুঝতে পারলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, গেটের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা থার্ড রুলসে যাচ্ছি। থার্ড রুলসটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। উইশ, ফ্যান্সি মানে ইচ্ছা প্রকাশক এবং কল্পনা প্রকাশক যদি এই শব্দগুলি থাকে তাহলে পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে B2 হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 এর পরে ভার্বের বেস ফর্ম হবে। আমরা এই যে 2 এর পরে ভার্বের বেস ফর্ম, এটা দেখানোর জন্য কিন্তু আমি বেস ফর্মটা তোমাদেরকে দেখিয়েছি। তোমরা অহরহ বাজারে প্রচুর বই আছে যেখানে পাবে হচ্ছে 2 এর পরে প্রেজেন্ট ফর্ম হয়, এটা হচ্ছে ডাহা ভুল। তো আজ থেকে আশা করি এই ভুলটা তোমরা আর করবে না। 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, নট প্রেজেন্ট ফর্ম। তো আমরা এক্সাম্পলটা যদি লক্ষ্য করি, ইট ইজ হাই টাইম উই টেক অনলাইন ক্লাস, মানে এখনই উপযুক্ত সময় অনলাইন ক্লাস করার। তাহলে উই আছে মানে এখানে সাবজেক্ট আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে টুক। ইট ইজ হাই টাইম উই টুক দ্য ক্লাস, তাহলে উই টুক অনলাইন ক্লাস। তাহলে যদি এখানে এই সাবজেক্টটা না থাকতো তাহলে কি টু প্লাস টেক হয়ে যেত, মানে 2 এর পরে টেক হতো, টু টেক অনলাইন ক্লাস। তো এই হচ্ছে এই, আমরা পরবর্তী রুলসে চলে যাব। তোমরা ধারাবাহিকভাবে রুলসগুলো বোঝার চেষ্টা করবে। তো ডিয়ার লার্নার্স, আমরা এখন 4 নম্বর রুলসটাতে দেখব, যেটা হচ্ছে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কখন, এবং বি ভার্বের পরে VING অর্থাৎ ভার্বের সাথে ING ফর্ম হয় কখন। একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, এখানে লেখা আছে যখন প্যাসিভ অর্থাৎ যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, মানে সাবজেক্ট কাজ করতে পারে না। যেমন সীমা ওয়াজ হেল্প ইয়েস্টারডে। দেখো এখানে সীমা কিন্তু কাউকে হেল্প করেনি, সীমাকে হেল্প করা হয়েছিল, সামওয়ান হেল্প করছিল আর কি। তাই এটাকে হেল্প যদি আমি লিখি যে সীমা ওয়াজ হেল্পড ইয়েস্টারডে, সীমাকে গতকাল সাহায্য করা হয়েছিল, অর্থাৎ কেউ একজন সাহায্য করেছিল, সে পড়ে গেছিল, উঠাইছে, এই আর কি। তো দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, সীমা ইজ হেল্প মি আছে, মানে সীমা আমাকে সাহায্য করছে। তাহলে বিষয়টা খেয়াল করো, এখানে সীমা নিজেই কাজ করতেছে, তাই বি ভার্বের উপরে VING হয়েছে, অর্থাৎ মূল ভার্বের সাথে ING হয়েছে। আর এই ক্ষেত্রে সীমা কিন্তু কাজ করতে পারে নাই, অর্থাৎ সীমাকে সাহায্য করা হয়েছে, এক্ষেত্রে সেটা প্যাসিভ, নিষ্ক্রিয়। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার তোমাকে বলে দিবে যেটা নিষ্ক্রিয় সাবজেক্ট নাকি সক্রিয় সাবজেক্ট। যদি নিষ্ক্রিয় সাবজেক্ট হয় তাহলে অবশ্যই বি ভার্বের পরে B3 হবে। যেমন আরেকটা এক্সাম্পল যদি তোমরা দেখো তাহলে ইট ইজ ডান, এটা করা হয়। দেখো ইট, এ নিজে কিন্তু কাজ করছে না, তাই এটা একটা কাজের নাম, এটা কর্মের নাম, অবজেক্ট যেটা সাবজেক্ট হিসেবে বসছে, তাই এটা নিষ্ক্রিয়, আর বি ভার্বের পরে B3 হবে। তো আশা করি বুঝতে পেরেছ। আমরা 5 নম্বর রুলসে যাই। 5 নম্বর রুল হচ্ছে উইথ আ ভিউ টু। ফার্স্টলি এই ওয়ার্ডটার অর্থ জানতে হবে তোমাকে। উইথ এ ভিউ টু হচ্ছে উদ্দেশ্যে, মানে আমরা কোনো উদ্দেশ্যে যে কোনো কাজ করে থাকি, অর্থাৎ সেই উদ্দেশ্য প্রকাশক একটা ফ্রেজ হচ্ছে উইথ আ ভিউ টু, এটার প্রিপোজিশনাল ফ্রেজ। তো গেট ইউজ টু, এটা হচ্ছে অভ্যস্ত বোঝাতে এই গেট ইউজ টু বসে। বি ইউজ টু, এটাও অভ্যস্ত অর্থেই
বোঝানো হয় এবং বসানো হয়। বি আর গেট প্রায় সময়ই একই রকম আচরণ করে। উড ইউ মাইন্ড, এটা হচ্ছে একটা পোলাইট এক্সপ্রেশন, মানে তুমি যখন কাউকে অর্থাৎ সম্মান দিয়ে তাকে কিছু করতে বলবে সেক্ষেত্রে, বা তাকে কিছু অফার করবে সেক্ষেত্রে উড ইউ মাইন্ড শব্দটা, ফ্রেজটা ইউজ করা হয়। যেমন আমি যদি বলি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর প্লিজ, মানে এই উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর এইটা প্রকাশ করতে, মানে একটু পোলাইট এক্সপ্রেশন করতে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়েছে। ওর্থ, ওর্থ মানে যোগ্য, মানে ইউ আর ওর্থ অফ ডুইং ইট, ইউ আর ওর্থ ডুইং ইট, অর্থাৎ ওর্থের পরে মূল ভার্বের আইএনজি হয়। এডিক্টেড টু, এডিক্টেড টু আসক্তি বোঝায়। যেমন দ্য বয় ইজ এডিক্টেড টু স্মোকিং, এই স্মোকের সাথে আইএনজি যোগ করলাম কিন্তু আমরা। কমিটেড টু, এটাও কোনো কাজ অপরাধ প্রবণ, অপরাধ করার ক্ষেত্রে, অপরাধ প্রবণের ক্ষেত্রে কমিটেড টু শব্দটা ব্যবহৃত হয়। স্টার্ট, বিগিন, এই দুইটা শব্দের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ভার্বের সাথে আইএনজি হয়, তবে টু বসে বেস ফর্মও হয়। তো প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে শুধুমাত্র টু ব্যতীত। এখন এখানেও তো টু আছে, এই টুগুলো হচ্ছে ফ্রেজাল টু, মানে ফ্রেজ গঠন করছে, কাজে এই টু এর পড়তে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে না, এটা ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ এই যে কতগুলি শব্দ আমি লিখেছি এই এবং প্রিপোজিশন পরে মূল ভার্বের আইএনজি হবে। অর্থাৎ আমরা এখন এক্সাম্পলগুলো যদি লক্ষ্য করি, উই গো টু কলেজ, উই গো টু কলেজ উইথ আ ভিউ টু অ্যাকোয়ারিং নলেজ। যেহেতু এখানে উইথ আ ভিউ টু আছে, আমরা অবশ্যই এখানে কি করব, আইএনজি দিব, উইথ এ ভিউ টু অ্যাকোয়ারিং নলেজ। অনেকেই হয়তো ভুলবশত এই টু দেখে এখানে ভার্বের বেস ফর্ম বসিয়ে দিবে, কিন্তু হবে না। এখানে যেহেতু উইথ এ ভিউ টু এই শব্দগুলি একত্রে একটা ফ্রেজ গঠন করছে, উদ্দেশ্য অর্থ প্রকাশ করছে, তাই এটার পরে আইএনজি হবে। আই গেট ইউজ টু হ্যাভিং টি বিফোর গোয়িং টু বেড, অর্থাৎ বেডে যাওয়ার আগে, মানে আমি ঘুমানোর পূর্বে চা খেতে অভ্যস্ত। মানে এখানে দুইটা রুলসের প্রয়োগ হয়েছে। দেখো, বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন, বিফোরের পরে আমি গোয়িং ব্যবহার করেছি। তবে বিফোরের কিন্তু আরও ইউজ আছে, কনজাংশন হিসেবে ইউজ আছে, আমি এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করেছি। এবং এর আগে দেখো গেট ইউজ টু, আমি অভ্যস্ত, অভ্যস্ত মানে কি, আমি এটা প্রায় সময় করে থাকি, মানে অধিকাংশ সময় আমি যেটা করি সেটা হচ্ছে আমার অভ্যস্ততা, মানে আমার অভ্যাসের সাথে হয়ে গেছে। হ্যাভিং, তা আই গেট ইউজ টু হ্যাভিং টি, মানে আমি চা খেতে অভ্যস্ত বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে আমি চা খেতে অভ্যস্ত, মানে চা খাই আর কি, প্রায় সময় খাই। মডাল ভার্ব, অভ্যাসে পরিণত আর কি, এই জন্য অভ্যস্ত ইউজ হয়েছে। দেখো মডাল ভার্ব, মডাল ভার্বগুলো কি এটা আমরা জানি, এর আগেই তোমরা অনেকবার পড়েছো মডাল ভার্ব। তারপর আমি একটু মনে করে দিই, আমি এখানে লিখিনি যদিও মনে করে দিচ্ছি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, এছাড়াও আরও আছে অনেকগুলো, যেমন উড বেটার, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড রেদার, এগুলো মডাল হিসেবে ইউজ হয়ে থাকে। তো এরপরে হচ্ছে মেক, লেট, সি, হেল্প, এই যে ভার্বগুলি এবং টু এরপরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ V0 হয়, মূল ভার্বটা হয়। যেমন আই ক্যান ডিসকাস দ্য রুলস অফ নারেশন, অর্থাৎ এক্ষেত্রে দেখো ক্যান আছে, তাই এই যে ভার্বটা আছে এই ভার্বটা চেঞ্জ হবে না। আই ক্যান ডিসকাস দ্য রুলস অফ নারেশন। উই মেক ইউ লাভ, আমরা তোমাকে হাসাই, মানে অর্থাৎ তোমাদের কোনো ফ্রেন্ড অর্থাৎ মন খারাপ করে আছে, তাকে হাসানোর জন্য, মানে জোর করে হাসানো আর কি, যে উই মেক ইউ লাভ, আমরা তোমাকে হাসাই। তো এই যে মেক থাকাতে এখানে ভার্বের বেস ফর্ম হয়েছে, এখানে ক্যান থাকাতে মডাল ভার্বের ক্যান থাকাতে এখানে বেস ফর্ম হয়েছে। এরপরে আসছি আমি 7 রুলস, রুল নাম্বার 7 রুলস, যেটা ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি। ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, এবং ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বি ভার্ব পরে ভার্বের সাথে আইএনজি হবে। দেখো এক্সাম্পল দুইটা, ওয়াইল ওয়াক অন দ্য রোড, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট নাই, তাই এখানে হবে ওয়াইল ওয়াকিং অন দ্য রোড। যখন আমি হাঁটতেছিলাম, ওয়াইল ওয়াকিং অন দ্য রোড। আমি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, আই স এ ডেড ম্যান, আমি একটা মৃত মানুষ দেখলাম, অর্থাৎ দেখতেই পারি এটা স্বাভাবিক ঘটনা, মৃত্যু। তো ওয়াইল আই ওয়াক, মানে ওয়াইল যেহেতু এখানে আই আছে তাই এখানে আই ওয়াক দেওয়া যাবে না, আই
ওয়াজ ওয়াকিং, যেহেতু এটা বিট, এটা পাস্ট ফর্ম আছে, তাই এখানে আই ওয়াজ ওয়াকিং দিতে হবে। তাহলে এখানে আমরা একটা কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব, আর এখানে আইএনজি ব্যবহার করব। তাহলে while I was walking a snake bit me। এই 7টি রুলস আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা 8 নম্বর রুলসটা যেটা দেখছি সেটা হচ্ছে 3টা শব্দ, এখানে 3টা কনজাংশন পেয়েছো তোমরা, যেটা হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ। এই দুইটার অর্থ হচ্ছে যেন, আর সিন্স এটা আর আসলে দুইটা ঘটনার সময়ের কনজাংশন। এটা মানে দুইটা ঘটনাকে সংযোগ করে, দুইটা ঘটনার সময় নির্দেশ করে। সিন্স যাবত অর্থে এক্ষেত্রে ব্যবহৃত হয় না, যখন অর্থে ব্যবহৃত হয় মানে সেই থেকে অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। যদি অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্স এটার প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল কিংবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশ হচ্ছে পাস্ট সিম্পল হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। এবং এই 3টা কনজাংশনের প্রথম অংশ যদি পাস্ট সিম্পল হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। তো দেখো আমরা এক্সাম্পলগুলো দেখি। শি স্পিক্স অ্যাজ দো, সে এমনভাবে কথা বলে যেন। এটা তার কী নির্দেশ করছে? প্রেজেন্ট সিম্পল, তাই এটা হবে পাস্ট। তার মানে এখানে আমরা যদি ভার্বটাকে কারেক্ট ফর্ম করি তাহলে হবে নিউ। শি নিউ অল, শি স্পিক্স অ্যাজ দো শি নিউ অল। অর্থাৎ পরেরটা যদি আমরা খেয়াল করি, ইট ওয়াজ মেনি ডেজ সিন্স আই মেট ইউ। অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা তোমরা খেয়াল করো যে এখানে ইট ওয়াজ মেনি ডেজ, ওয়াজ দ্বারা এটাকে কী বোঝাচ্ছে? পাস্ট সিম্পল বোঝাচ্ছে। যদি পাস্ট সিম্পল হয় পরেরটা কী হবে? পাস্ট পারফেক্ট। তাহলে পারফেক্ট হতে গেলে এখানে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? হ্যাডের ব্যবহার করতে হবে, হ্যাড মেট ইউ। অর্থাৎ এ হলো যে অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্সের ব্যবহার। আমরা আরেকটা মজার রুলসে আসছি যেটাকে কন্ডিশনাল বলা হয়। কন্ডিশনাল 3টা কন্ডিশন এখানে উল্লেখ করেছি, আর একটা জিরো কন্ডিশন আছে যেটা সায়েন্টিফিক ব্যাখ্যা প্রদান করে থাকে। তো ফার্স্টলি যে কন্ডিশনটা সেটা হচ্ছে ই প্লাস পিট প্লাস ফিট। এটা ইন্টারেস্টিং একটা বিষয়। পিট এবং ফিট, ফিট বিস্কিট না কিন্তু। পিট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স, আর ফিট মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এইটাকে আমি সংক্ষেপে পিট প্লাস ফিট করেছি আর কি। যাই হোক, তোমাদেরকে এই একটু দাদাই ফেলার জন্য। যাই হোক, ইফ ইট রেইনস আই গেট ওয়েট। বিষয়টা খেয়াল করো, যদি এটা প্রেজেন্ট সিম্পল হয় তাহলে এটা কি ফিউচার হবে? তাহলে আই উইল গেট ওয়েট, তার মানে এখানে উইল বসালে এটা ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি ইফের পরে প্রেজেন্ট সিম্পল আছে, পরেরটা সিম্পল ফিউচার করে দেব। অর্থাৎ দ্বিতীয় রুলসটা দেখি, দ্বিতীয় কন্ডিশনটা দেখি। ই প্লাস পাস্ট সিম্পল পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল অনেক বইয়ে পাস্ট কন্ডিশনাল মেনশন করা আছে, অনেক বইয়ে এটাকে শুধু কন্ডিশনাল হিসেবে ইউজ করা হয়েছে। দেখো কিন্তু এটার গঠনটা, স্ট্রাকচারটা হচ্ছে মেন, যেটা হচ্ছে স্ট্রাকচার। সাবজেক্টের উপরে শুড, উড, কুড, মাইট, পরে ভার্বের বেস ফর্ম। এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই কুড নট ডু দ্যাট, আমি এটা করতাম না, করতে পারতাম না। ঠিক আছে, আমি এটা করতে পারতাম না। যাই হোক, আমরা থার্ড কন্ডিশনে যাই। ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। অর্থাৎ এই যে পাস্ট পারফেক্ট হলে পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল বুঝলে হবে না, তোমার স্ট্রাকচারটা বুঝতে হবে। সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট, এরপরে হ্যাভ ভার্ব এবং বি3। একটা জিনিস এখানে কমন তোমরা বুঝতে পারবা, হ্যাভ যেখানেই আছে তারপরে কিন্তু ভার্ব বসালে অবশ্যই বি3 বসাতে হবে। তো ইফ আই হ্যাড বিন এখানে একটা মিস্টেক আছে, দেখো যে ইফ আই হ্যাড বিন এ কিং দেই, যদি আমি রাজা হতাম তাহলে এই বিষয়টা কি হয়? দেখো, ইফ আই হ্যাড বিন আ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হ্যাভ বট আ কার, আমি একটা গাড়ি কিনতাম। অর্থাৎ বিষয়টা এমন হতো। আর বিন দিয়ে যদি, বিনের জায়গায় যদি আমরা অন্য কিছু দিতাম, লটারির ক্ষেত্রে ইফ আই হ্যাড এ লটারি, যদি আমি একটা লটারি পেতাম তাহলে কি আমি একটা গাড়ি কিনতে পারতাম। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে লিখি, ইফ আই হ্যাড আ লটারি, ইফ আই হ্যাড আ লটারি, তাহলে কী হবে? আই উড হ্যাভ বট আ কার, এটা হবে। তাহলে আমি এই লাস্ট যে রুলসটা সেটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং বুঝতে কঠিন এবং সবচেয়ে ব্যবহারের দিক থেকেও বেশি ব্যবহৃত হয়। তো
এই সেন্টেন্সটা দিয়ে, এই রোলসটা দিয়ে খেয়াল করি। সিম্পল সেন্টেন্স এ একাধিক ভার্ব থাকলে সাবজেক্ট বিহীন ভার্ব এর পূর্বে টু বসবে যদি উদ্দেশ্য বোঝায়। অর্থাৎ আমি প্রথম যে ভার্বটা ব্যবহার করছি সেই ভার্ব দ্বারা যদি কোনো কাজ উদ্দেশ্যমূলক বোঝায় তাহলে পরবর্তী ভার্বের পূর্বে টু বসবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, আই গো দেয়ার, আমি সেখানে যাই। কেন যাই? একটা উদ্দেশ্য আছে, টু মিট হিম, তার সাথে সাক্ষাৎ করার জন্য। অর্থাৎ তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি সেখানে যাই, তাই এখানে টু ব্যবহার করলাম। এরপরে আরেকটা হচ্ছে আইএনজি হবে যদি ঘটনার ক্রম বোঝায়। মানে আমরা অনেক কাজই করে থাকি, একটার পর একটা করে থাকি, তাই ঘটনার ক্রম বোঝায়। যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। ওয়াচিং টিভি প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম দেখে, মানে এই কাজটা আগে করে এটা আমি পরে করেছি, অর্থাৎ ঘটনার ক্রম বোঝাচ্ছে। তাই এটার সাথে কি হবে, আমার আইএনজি ফর্ম ইউজ করা হবে। আচ্ছা, এরপর হচ্ছে উই ফাউন্ড ক্লথস ওয়াশড। দেখো, সাধারণত আমাদের কাপড় চোপড় আমরা ধুই না, বাট আমরা যখন ময়লা করে কাপড় চোপড় রাখি তখন দেখা যায় যে সেগুলো পরিষ্কার করা থাকে। যেমন উই ফাউন্ড ক্লথস ওয়াশড, মানে আমি কাপড় চোপড়গুলো ধোয়া পেলাম। তো ধোয়াটা আগে হয়ে গেছে, মানে পূর্ব গঠিত যদি বোঝায় তাহলে বি3 হবে। অর্থাৎ আমি এখানে তোমাকে বোঝাতে চাচ্ছি, যদি কোনো কাজ পূর্বেই ঘটনা হয়ে থাকে, মানে ঘটে থাকে, তাহলে সেই ভার্বটা বি3 হবে। এবং উদ্দেশ্য বোঝালে ওই ভার্বের পূর্বে টু বসবে, এবং ঘটনার ক্রম বোঝালে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি বসবে। তো এই ছিল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের সংক্ষিপ্ত করে তুলে ধরা। আসলে রাইট ফর্ম অফ ভার্ব তো ডিটেলস অনেক, 75 রুলস আছে, মানে 75টার উপরে রুলস আছে। কিন্তু এই রুলসগুলো সংক্ষেপে আমি যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি যেটা ব্যবহার উপযোগী, তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকারী, সেই রুলসগুলো বেছে বেছে নিয়ে এসে আমি তুলে ধরেছি। এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করে থাকো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্বের 70% থেকে 80% তুমি কমপ্লিট করতে পারবে। আর একটা বলে দেই, ভার্বের সেন্স যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি রাইট ফর্ম ভার্বে কিছুই করতে পারবে না। তাই একটা সরা মনে রাখবে যে যার নাই ভার্বের সেন্স সে গঠন করতে পারে না কোনো সেন্টেন্স, চিনতে পারে না কোনো টেন্স, করতে পারে না ভয়েস চেঞ্জ, তাই ইংলিশে সে ননসেন্স। সো ইউ মাস্ট হ্যাভ দ্য সেন্স অফ ভার্ব অ্যান্ড ভার্ব ফর্মস। অর্থাৎ টেন্সের সেন্স থাকতে হবে, ভার্বের সেন্স থাকতে হবে। অর্থাৎ ভার্বের সেন্স থাকলেই তোমার টেন্সের সেন্স অটো হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে মূল কথা। যদি তোমার ভার্বের সেন্স ভালো থাকে তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে পারবে, রুলস তোমার জন্য সহজ হবে, আর না হলে হবে না। এবং ওয়ার্ড মিনিং তুমি যদি না জানা থাকে তাহলেও তুমি পারবে না। তার মানে আমি দুইটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি, এক হচ্ছে ভার্বের সেন্সটা ক্লিয়ার করবে, আরেকটা হচ্ছে যত বেশি পারো ওয়ার্ড মিনিং শিখবে, কারণ ওয়ার্ড মিনিং ছাড়া তুমি ইংলিশের গ্রামার ইউজলেস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।